মানে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আমাদের জুলাই যোদ্ধা আমাদের যে হাদি ভাই ছিলেন, হাদি ভাইয়ের উপরে তিনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তার উপরে যে আততায়ীরা তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পতিত ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকেই কিন্তু আসলে সন্ত্রাসী আওয়ামী লীগ বাহিনী কর্তৃক তার উপরে যে হামলা হয়েছে এবং তিনি কিন্তু এখন জীবন মৃত্যুর সাথে লড়ছেন। তো এই যে ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা আসলে আমাদেরকে অনেক বেশি মর্মাহত করেছে এবং আমরা এর প্রতিবাদ জানিয়েছি। তবে এই সার্বিক বিষয় আমাদেরকে একটি বার্তা দেয়, সেটি হচ্ছে যে বাংলাদেশের যে নির্বাচনের সার্বিক পরিস্থিতি রয়েছে সেই নির্বাচনের সার্বিক পরিস্থিতি কিন্তু আসলে খুব বেশি সুখকর নয়। তো সেই লক্ষ্যে আমরা কিন্তু নির্বাচন কমিশনে আজকে আলোচনা করতে এসেছিলাম যে সার্বিক নির্বাচনের পরিস্থিতি। এবং আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে যে 3টি নির্বাচন হয়েছে, 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন এবং 24-এর যে প্রহসনের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যারা দামি প্রার্থী ছিল দেখা গেছে সকলেই কিন্তু আসলে এই যে ফ্যাসিবাদটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই ফ্যাসিবাদটার চূড়ান্ত রূপ কিন্তু নিয়েছিল এই 24-এর ইলেকশনের মধ্য দিয়ে, 24-এর নির্বাচনের মধ্য দিয়ে। 24-এর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে যেই ছাত্রদের উপর যে গণহত্যা, ছাত্র জনতার উপর যে গণহত্যা পরিচালনা করা হয়েছে, এই গণহত্যার কিন্তু বৈধতা সময়ের যে সংসদ রয়েছিল, যারা সাংসদ রয়েছিল তারা কিন্তু এটা দিয়ে গিয়েছিল। আমরা দেখতে পেয়েছি যে এই দামি প্রার্থীরা যারা নির্বাচিত হয়েছিল তাদের মধ্যে থেকেও তারা কিন্তু এই গণহত্যার পক্ষে ছিল এবং তারা ঘোষণা দিয়ে ছাত্রদের উপর কিন্তু তারা নৃশংস নির্মমভাবে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়েছিল। আপনারা ব্যারিস্টার সুমনকে দেখেন, তিনি কিন্তু আসলে আওয়ামী লীগের বাইরে থেকে নির্বাচন করা সত্ত্বেও তিনি কিন্তু যখন ছাত্র জনতা যখন আন্দোলনরত ছিল তখন কিন্তু তিনি ঘোষণা দিয়ে, সরাসরি হত্যার ঘোষণা দিয়ে কিন্তু ছাত্র জনতার উপর কিন্তু নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল তার সেই গুন্ডা বাহিনীকে নিয়ে। সুতরাং এই 24-এর ইলেকশনে যারা অংশগ্রহণ করেছে এবং যারা দামি প্রার্থী ছিল এবং যারা বিজয় হয়েছিল তারা যাতে করে আসন্ন আমাদের যেই নির্বাচন রয়েছে 26-এর নির্বাচন, সেই নির্বাচন অনেক বেশি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন হবে এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিক যাত্রায় প্রবেশ করবে। তো সেই জায়গা থেকে আমরা একটি কনসার্ন জানাতে এসেছি যাতে করে যারা 24-এর আমরা একই সাথে আমরা কনসার্ন জানানোর পাশাপাশি আমরা কিন্তু লিগেল নোটিশও দিয়েছি নির্বাচন কমিশনকে, যাতে করে 24-এর দামি নির্বাচনে যারা প্রার্থী ছিল তারা যাতে করে কখনোই কোনোভাবেই যাতে করে এই 26-এর নির্বাচনে তারা যাতে প্রার্থী হতে না পারে সেই লক্ষ্যে আমরা লিগেল নোটিশ পৌঁছে দিয়েছি এবং আমরা প্রয়োজনে আমরা রাজপথে তুমুল আন্দোলন গড়ে তুলব এবং এটা আমাদের অঙ্গীকার। কেননা আমরা এটা বুঝতে পারছি যে ফ্যাসিবাদের দোসর যারা ছিল তাদের প্রত্যেককেই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কেননা 24-এর গণ অভ্যুত্থানের পরে গণহত্যার যারা বৈধতা উৎপাদন করেছিল, গণহত্যায় যারা আর্থিক সহায়তা দিয়েছিল এবং যারা এই গণহত্যার প্রেক্ষাপট তৈরিতে বিভিন্ন সময় কাজ করে গিয়েছিল তাদের উপরে যেইভাবে তাদের সাথে যেভাবে আচরণ করা উচিত ছিল সেভাবে তো আমরা আচরণ করিনি। আমরা অনেক বেশি ভদ্রতা প্রদর্শন করেছিলাম। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বারবারই এই পতিত স্বৈরাচার যে জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদের উপরে, আমাদের জুলাই যোদ্ধাদের উপরে বিভিন্ন সময় কিন্তু আক্রমণ এবং হামলা চালাচ্ছে। সুতরাং আর কোনো মার্সি হবে না। 24-এর নির্বাচনে, দামি নির্বাচনে যারাই অংশগ্রহণ করেছিল তারা যাতে করে 26-এর নির্বাচনে কোনোভাবে প্রার্থী না হতে পারে সেই লক্ষ্যে আমরা নির্বাচন কমিশনকে লিগেল নোটিশ দিয়েছি। তো এই লিগেল সাইডটা আমাদের ব্যাখ্যা করবেন আমাদের লিগেল সেলের সহসম্পাদক অ্যাডভোকেট ইশতিয়াক ভাই। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ অ্যাডভোকেট ইশতিয়াক হোসেন, বাংলাদেশ হাসিফ আল ইসলাম, মুখ্য সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে যে লিগ্যাল নোটিশ দিয়েছি তাতে আমাদের বক্তব্য ছিল আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে 2024 সহ তার আগে দুটো নির্বাচনে যারা দামি প্রার্থী ছিল তারা কি অংশগ্রহণ করবে কি করবে না, এটা আমরা জানতে চেয়েছি। প্রথমে এখানে যেটা আমরা ওনাদের থেকে শুনেছি, নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কর্মকর্তা থেকে ওনারা একটা বলেছেন যে মন্ত্রী পরিষদ একটা তদন্ত কমিশন গঠন করেছে, একটা তদন্তাধীন। কিন্তু দুঃখজনক বিষয় যে 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, মন্ত্রী পরিষদের ওই তদন্ত রিপোর্ট আজ পর্যন্ত দাখিল করা হয়নি। তার মানে একটা দায় চাপানোর বিষয় এখানে আমরা সুস্পষ্টভাবে পাচ্ছি যে নির্বাচন কমিশন এটাই বলতে চাচ্ছে যে নির্বাচন আচরণ বিধিমালা বা নির্বাচনের যে আইন, এখানে ওনারা অপারগতা প্রকাশ করছে। তাহলে রাষ্ট্রের এই কাঠামো আমাদের কি মেসেজ দিবে যে আমরা যদি 2026-এর এই আসন্ন নির্বাচনে দামি প্রার্থীরা তাহলে অংশগ্রহণ করবেই যেভাবেই হোক,
হ্যাঁ, এখন আমরা লিগ্যাল ফরম্যাটে যদি আসি তাহলে অচিরেই হচ্ছে এই তদন্ত রিপোর্ট আমরা দাবি করছি। আরপিও বিধিমালা, বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং নির্বাচন যে আইন আছে, এই তিনটার সমষ্টিগতভাবে আমরা যেহেতু এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ডামি নির্বাচন ছিল, আমরা 2026-এর নির্বাচন কমিশন থেকে আমরা জানতে চাই যে ডামি নির্বাচনে প্রার্থীরা অংশগ্রহণ করবে কি করবে না। এমতো অবস্থায় আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি, আমরা ওনাদের থেকে রিপ্লাই প্রত্যাশা করব, তারপরে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ আমরা নেব। এটা কোন আইনের ভিত্তিতে আসলে তারা মানে কমিশন যে উদ্যোগটা নেবে সেটা কিসের বলে যে এসব প্রার্থীদেরকে ভোটে অংশ নিতে দিবে না? জি, এটা তো গণতান্ত্রিক অধিকার, এটা জি। কি কোনো বিধান আছে? যে আসলে আপনারা জানেন? হ্যাঁ, এখানে হচ্ছে তিনটা আইনের সমষ্টি আছে, যে আরপিও বিধিমালা, বাংলাদেশের সংবিধান এবং নির্বাচন কমিশনের আইন। এই আলোকে নির্বাচন কমিশন ইচ্ছে করলে এতদিনে নিজেরাই একটা তদন্ত কমিটি গঠন করতে পারত। এখন আমি একটু আগেই বলেছি যে ওনারা দায় চাপিয়ে দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগের তদন্ত রিপোর্টের উপরে। এখন আমরা আশাবাদী যে এই তদন্ত রিপোর্টটা দ্রুত আসবে। এখন ওখানে ডামি শব্দটারও ব্যবহার হবে এবং এই নির্বাচনের ডামি ছিল, তাহলে রিপোর্টের ভিত্তিতে নিশ্চয়ই অ্যাকশন নিবে। এটা তো আজকেই ওনারা আমাদেরকে বলেছে। এখন আমরা দুইয়ের সমন্বয় চাই, দুটোরই সমন্বয় চাই।